হাই বন্ধুরা, আমি আজকে হাজির হয়েছি 2025 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারডো মুভি ক্যাপ্টেন আমেরিকা 4 মানে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড নিয়ে। এটি এমসিইউ মানে মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের পুরো সিরিজের 35 নম্বর কাহিনী। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ওকে, ইন্ট্রোডাকশন আর লম্বা না করে চলে যাওয়া যাক মুভির গভীরে। আমরা এখানে দেখতে পাই জেনারেল থেডিয়াস রস আমেরিকা যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। এখানে আপনাদের আর মনে করিয়ে দিতে হবে না থেডিয়াস রস মানে কে। হ্যাঁ, একটু কনফিউশন তো আছে। অনিবার্জিত কারণবশত এই চরিত্রে অভিনয় করা অভিনেতা চেঞ্জ হয়ে গিয়েছে। মানে এমসিইউর দ্বিতীয় মুভি দ্য ইনক্রেডিবল হাল্ক মুভিতে যে থান্ডারবোল্ট রসকে আমরা দেখেছিলাম, এই চরিত্র কিন্তু সেই চরিত্র। এখানে শুধুমাত্র অভিনেতাই চেঞ্জ হয়েছে, কারণ পুরনো অভিনেতা উইলিয়াম হার্ট 2022 সালে মারা গিয়েছে। তাই ওই একই চরিত্রে অভিনয় করছে নতুন এই অভিনেতা হ্যারিসন ফোর্ড। যাদের বুঝতে অসুবিধা হচ্ছিল হয়তো আমি তাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। ওকে, প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর মিস্টার রস শপথ অনুষ্ঠানে বক্তব্য দেন, আমাদের এখন এক হতে হবে। মানে পৃথিবীতে যেই ধরনের বিপদ বেড়েই চলেছে, সেই সমস্ত বিপদ মোকাবেলা করার জন্য সমস্ত দেশকে এক হতে হবে। কিন্তু মিস্টার রসের ইতিহাস খুব একটা যেহেতু ভালো না, তাই তার এই একসাথে কাজ করা অনেকেরই কথার কথা মনে হয়। যাই হোক, এখান থেকে সিন শিফট হয় 5 মাস পর, যেখানে আমরা দেখতে পাই আমাদের নতুন ক্যাপ্টেন আমেরিকা মানে স্যাম উইলসন এবং নতুন ফ্যালকন মানে জ্যাকুয়েন টরেস দুজন মিলে মেক্সিকোতে উপস্থিত হয়েছেন একটি মিশন কমপ্লিট করতে। আচ্ছা, এখানে বলে রাখি মুভিতে পলিটিক্যাল প্লট অনেক রয়েছে, তাই স্টোরিও ঘুরিয়ে পিছিয়ে বারবার দেখানো হয়েছে। কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমি একদম সোজাভাবে বর্ণনা করব, যেটা হয়তো মুভির সাথে সিন বাই সিন নাও মিলতে পারে। যারা আমার ভিডিও আগে থেকে দেখেন তারা এই বিষয়ে অবগত থাকেন। ওকে, তাইলে গল্প অন্যভাবে শুরু করা যাক। ইন্টারনাল মুভির সেই সেলেস্টিয়ারের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। মানে যারা ইন্টারনালসরা সম্পূর্ণ উদয় হওয়ার আগে জমিয়ে দিয়েছিল, ওই সেলেস্টিয়ারের জমিয়ে যাওয়া বডিকে কেন্দ্র করে এই মুভির প্লট। কারণ এতদিনে পৃথিবীর সমস্ত বড় বড় দেশ জেনে গেছে সেলেস্টিয়ারের ওই বডিতে রয়েছে অ্যাডামেন্টিয়াম নামক একটি অতি মূল্যবান ধাতু, যেটা ভাইব্রেনিয়ামের থেকেও শক্তিশালী এবং একদমই বিরল। যে কারণে পৃথিবীর সমস্ত বড় বড় দেশই চেষ্টা করে ওই ধাতু হাতিয়ে নেওয়ার, যাতে করে ওই ধাতু বিভিন্ন সামরিক ক্ষেত্রে ব্যবহার করতে পারে। কিন্তু মিস্টার রস বুঝতে পারে এভাবে চলতে গেলে বিভিন্ন বড় বড় দেশের সাথে যুদ্ধ লেগে যাবে, যেই কারণে সমস্ত দেশকে একটি মিটিংয়ের মধ্যে একত্র হওয়ার আহ্বান জানায়, যেখানে সে সমস্ত দেশকে জানাবেন সেলেস্টিয়ার মধ্যে থাকা অতি মূল্যবান ধাতু সমস্ত দেশ একত্রে মিলে খনন করবে এবং পরবর্তীতে ওই ধাতু সমস্ত দেশকে সমানভাবে ভাগাভাগি করে দেওয়া হবে। তাহলে আর কোনো দেশের মধ্যে যুদ্ধ লাগবে না। কিন্তু এই মিটিংয়ের আগেই জাপানের কাছে থাকা একটি অ্যাটামেন্টিয়াল স্যাম্পেল সার্পেন্ট সোসাইটি নামক একটি গ্রুপ চুরি করে নেয়। এখন আপনারা ভাবছেন জাপানের কাছে অ্যাটামেন্টিয়ালের স্যাম্পেল কিভাবে আসলো? আসলে ওই সেলেস্টিয়ারের বডি পরীক্ষা করার জন্য বিভিন্ন দেশ বেশ কিছু স্যাম্পল সংগ্রহ করেছিল, যেখান থেকে তারা বুঝতে পেরেছিল ওইখানে রয়েছে অতি মূল্যবান ধাতু অ্যাডামেন্টিয়াম। আর সেই স্যাম্পলটাই জাপান দেশ থেকে চুরি হয়ে যায়। ফলে রাষ্ট্রপতি রসের নির্দেশে স্যাম আর টরেস মেক্সিকোতে উপস্থিত হয়ে ওই সার্পেন্ট সোসাইটির গ্রুপের কাছ থেকেই অ্যাডামেন্টিয়াল স্যাম্পলটি হাসিল করে নেয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ওই গ্রুপের লিডার সাইড উইন্ডাস স্যামের হাত থেকে পালিয়ে যায়। ওই মুহূর্তে আর স্যাম জিজ্ঞেস করতে পারে না তারা কার কথায় এই ধাতু চুরি করেছিল। এই মিশন কমপ্লিট হওয়ার পর টরিস যখন স্যামকে জানায় সমস্ত মিশনে তাকে এইভাবে সঙ্গ দেবে, স্যাম তাকে জানায় সে পুরোপুরি প্রশিক্ষিত না, তাই তার এখন পর্যাপ্ত ট্রেনিংয়ের প্রয়োজন। যেটার জন্য স্যাম টরিসকে নিয়ে উপস্থিত হয় আইজিয়া ব্র্যাডলির কাছে। এখানে এই চরিত্রের সঙ্গে নিশ্চয়ই আপনাদের সাথে পরিচয় করে দেওয়া লাগবে না, কারণ ফাল্কন অ্যান্ড দ্য উইন্টার টেলিভিশন সিরিজ থেকে
এই সুপার সোলজারের সাথে আমরা অলরেডি পরিচিত। তো টরিকে আইজিয়ার কাছে ট্রেনিং দিতে নিয়ে আসার পরে প্রেসিডেন্ট রাশ স্যাম আর টরিকে ইনভাইট করে ওই প্রোগ্রামে আসার জন্য, যেখানে প্রেসিডেন্ট রাশ সমস্ত দেশকে একত্র হয়ে কাজ করার জন্য আহ্বান জানাবে। তো এটা শোনার পরে আইজিয়া স্যামকে পরামর্শ দেয় রসের হয়ে কাজ করা তার একদমই ভালো লাগছে না, কারণ ক্যাপ্টেন আমেরিকা কখনো কারোর জন্য কাজ করেনি। কারণ সবাই জানে মিস্টার রসের ইতিহাস একদমই ভালো না। আসলে এই রসের কারণেই আইজিয়াকে কয়েক বছর কারাগারে থাকতে হয়েছিল, যে কারণে মিস্টার রসের প্রতি আইজিয়ার একটা অনেক বড় ক্ষোভ রয়েছে। কিন্তু স্যাম তাকে শান্ত করে তাকে নিয়ে উপস্থিত হয় হোয়াইট হাউসে। কিন্তু মিস্টার রস স্যামের সাথে পার্সোনালি দেখা করে তাকে পরামর্শ দেয় সে যেন দায়িত্ব নিয়ে অ্যাভেঞ্জার টিম আবার গঠন করে, কারণ পুরনো অ্যাভেঞ্জার্সরা এখন আর নেই। যেটা শুনে স্যাম খুশি খুশি তার প্রস্তাবে রাজি হয়ে যায়। তারপর সময় মতো মিস্টার রস ওই প্রোগ্রামে উপস্থিত হয়ে অ্যাটামেন্টিয়ার চুক্তি সম্পর্কে সমস্ত দেশকে বিবরণ দিতে শুরু করে, মানে কিভাবে সমস্ত দেশ একত্রিত হয়ে অ্যাটামেন্টিয়া খনন করবে এবং পরবর্তীতে কিভাবে সমানভাবে ভাগাভাগি করা হবে। কিন্তু ওই মিটিংয়ে হঠাৎই আইজিয়া এবং আরও 4 জন সোলজার গুলি চালিয়ে মিস্টার রাশকে হত্যা করার চেষ্টা করে। ফলে কিছুক্ষণের মধ্যে আইজিয়া সহ আরও 4 জনকে মুহূর্তের মধ্যেই গ্রেপ্তার করে। কিন্তু অবাক করার বিষয় হলো আইজিয়াকে দেখে স্যামের এই মুহূর্তে সন্দেহ হয় আইজিয়া হয়তো নিজের ইচ্ছায় এই কাজটি করেনি, খুব সম্ভবত এই কাজটি করার জন্য তাকে অন্য কেউ বাধ্য করেছে। পরবর্তীতে স্যাম প্রেসিডেন্টের সম্মুখে উপস্থিত হয়ে তাকে রিকোয়েস্ট করে আইজিয়ার কেচের দায়িত্ব যেন তাকে দেওয়া হয়। কিন্তু প্রেসিডেন্ট তাকে সোজাসুজি জানিয়ে দেয় আইজিয়া তার পরিচিত এবং কি স্যাম তাকে ওই মিটিংয়ে নিয়ে এসেছে। তাই স্যামের কোনো কথা না শুনে এই ক্যাচের দায়িত্ব দেয় লুট ব্যাট স্যারি নামক একজন লেডি অফিসারকে, যে একজন প্রাক্তন ব্ল্যাক উইডো। মিস্টার রস স্যামকে যে অ্যাভেঞ্জার্স টিম বানানোর প্রস্তাব দিয়েছিল সেটাও সেই এই মুহূর্তে ক্যান্সেল করে দেয়। কিন্তু স্যামও এই মুহূর্তে এই বিষয়টা ছেড়ে দেওয়ার পাত্র না, তাই সে টরিসকে নিয়ে এই কেসের তদন্ত করতে শুরু করে। প্রথমে সে জেলে থাকা আইজিয়ার সাথে কথা বলে কনফার্ম হয়ে নেয় প্রেসিডেন্টের উপর গুলি সে নিজে থেকে চালায়নি, কে বা কারা তাকে কন্ট্রোল করে এই কাজটি করিয়েছে। পরবর্তীতে যখন টরিস ওই ভিডিও ফুটেজ চেক করে তখনই সে দেখতে পায় আইজিয়া সহ বাকি 4 জনই, মানে যারা ওই হামলায় অংশ নিয়েছিল, প্রত্যেকেরই ফোনের স্ক্রিন ওই হামলার আগে হঠাৎ করে ব্লিঙ্ক করতে শুরু করে। আর পরবর্তীতে একটি নির্দিষ্ট মিউজিক বেজে ওঠার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্টের উপর হামলা চালিয়েছিল। তাই এই বিষয়গুলোর সাথে হয়তো মাইন্ড কন্ট্রোলের কোনো একটা সম্পর্ক রয়েছে।